কিন্তু অধিবেশন চলতে দ্বিতীয় অধিবেশন, এখনো কত শত অধিবেশন হবে, এবং জুলাই সনদ বিএনপির পক্ষ থেকে কিন্তু অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো ওরা জানে যে এই ক্ষেত্রে বিরোধী দলের কিছু করার নেই। যেইভাবে সংস্কারের জন্য চাপ তৈরি করার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে চাপ দিলেই বিএনপিকে ক্ষমতাচ্যুত করে ফেলা যাবে, এই যে তাদের এক ধরনের আস্ফালন, যে আস্ফালনটা তারা নির্বাচনের আগে করেছিল, যে তারা এত আস্ফালন করছিল যে মনে হয় যে তারাই ক্ষমতায় চলে গেছে, কিন্তু দেখা গেল যে না, তারা 1/3 আসনও পায় নাই। যদিও তাদের যেই ভোট ছিল সেই ভোটের চেয়ে বেশি ভোট তারা পেয়েছে। কিভাবে পেয়েছে সেটা সবাই জানে। জামাত খুব ভালো মতোই জানে বিএনপির ছত্রছায়া আমবেলা ছাড়া জামাত একক শক্তি হিসাবে এমন কোনো শক্তি না, অতীত তাই বলে। তবে এবার যেহেতু আন্দোলন পরবর্তী সময়ে জামাত সুবিধাজনক অবস্থানে ছিল, সেখানে তারা অনেকগুলো আসন পেয়েছে, এটা একটা কাঠামোর মধ্যে পড়ে যাওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে সেই জামাত বিএনপিকে ঝাঁকুনি দিবে, দিয়ে ফেলে দেবে, ফেলে দিয়ে আওয়ামী লীগের পথ সুগম করবে, এটা তো কখনো ওয়াইজ কোনো মুভমেন্ট হবে না। জনাব শামসুজ্জামান দুদু, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি বলছিলাম, গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রামের সাম্প্রতিক জনমত জরিপ বলছে ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় দেশের প্রায় 75.3% মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্ট। অন্যদিকে আবার বিরোধী পক্ষ আমরা দেখছি সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছে। এই যে বিপরীতমুখী অবস্থান, সেটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে জরিপ প্রতিষ্ঠান গবেষণামূলক যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য বর্তমান বাস্তবতায় আমি মনে করি ঠিক আছে, কিন্তু আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা এবং নেতৃবৃন্দ যে ভাষা, যে ভঙ্গিতে যেভাবে অভিযোগ উত্থাপন করছে, সেটা আমার কাছে বেশ চমৎপ্রদ মনে হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান, তারা তো বিএনপির কোনো অঙ্গ সংগঠন না। তো একই সঙ্গে যখন এই দুটো পাশাপাশি নেওয়া যাবে, তখন মনে হবে যে বিরোধী দলের কথা বলতে হয় বলে কথা বলছে। যদি কিছু প্রসঙ্গ উত্থাপন করে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বাকি কথাগুলো বলতো, তাহলে হয়তো একটা গ্রহণযোগ্যতা পেত। জামায়াতের আমি যেমনটি বলেছে, সরকার জুলাই সনদ দিয়ে জাতিসংঘে অন্তহীন প্রতারণা করছে। হ্যাঁ, জুলাই সনদের প্রসঙ্গটি তিনি ভালো কথা বলেছেন, উত্থাপন করেছেন, কিন্তু অধিবেশন চলতে দ্বিতীয় অধিবেশন, এখনো কত শত অধিবেশন হবে, এবং জুলাই সনদ বিএনপির পক্ষ থেকে কিন্তু অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো ওরা জানে যে এই ক্ষেত্রে বিরোধী দলের কিছু করার নেই, কারণ সংবিধান সংশোধন, পরিমার্জন, সংযোজন যদি করা লাগে, বিএনপি এটা একভাবেও পারে। যদি তারা এগিয়েও না আসে, তাহলে বিএনপি যদি একভাবে করে ফেলে, তার দফা রফা তো, তাহলে এককভাবে আবারও যদি সংবিধান সংশোধন করা হয়, সেখানে রাজনৈতিক সংঘাত বাড়বে কিনা? না না, এটা একটা এক্সাম্পল দিলাম। তারা যেভাবে, এটা তো সর্বসম্মত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, যে জুলাই সনদ যদি সংবিধানের সংযোজন, বিয়োজন এইগুলো হয়, সব থেকে বেটার, সব থেকে ভালো। কিন্তু বিরোধী দলের মানে দৃষ্টিভঙ্গি, বক্তব্য, উচ্চারণ, ভাষাচয়ন, আমার কাছে মনে হচ্ছে সে তারা সংঘাতের দিকে যেতে চাচ্ছে, বা সংঘাত তারা ওয়েলকাম করতে চাচ্ছে। তো এইগুলো করে আসলে এই মুহূর্তে, এই অবস্থায় খুব বেশি কিছু করার আছে বলে মনে হয় না। দ্বিতীয় অধিবেশন চলমান, প্রথমটা গেছে, দ্বিতীয়, যেমন প্রথমটা আমরা দেখছি না, দ্বিতীয়টা খেয়াল নেই, সেটা হচ্ছে তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়েই তারা খুব একটা আগ্রহ নেই। কারণ জাতীয় সঙ্গীত যখন বাজছিল, তখন এই বিরোধী দল কেউ বসে, কেউ পান খাচ্ছে, কেউ কথাবার্তা সাথে, এইটা নিয়ে যখন অন্যরা ক্রিটিসাইজ করছে, তখন তারা উঠে দাঁড়িয়ে আবার শ্রদ্ধা জানাতে চাইছে। তো বিরোধী দল আসলে কি চায়, কিভাবে এগোবে, এর আগে এইভাবে তো তারা তাদের দল প্রতিষ্ঠার পরে কখনো বিরোধী রাজনীতিতে মানে একক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে নাই। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা যদি আরো এটার উপর পড়াশোনা করে এবং গভীর মনোযোগ দেয়, তাহলে বোধহয় ভালো করবে। যেমনটি জামায়াত আমি বলেছেন, সরকারের জন্য এক ঝাঁকুনি যথেষ্ট। উনার ঝাঁকুনিটা বলা আরো জরুরি, কারণ হচ্ছে জীবনে কখনো এমপি হয় নাই, এই প্রথম।
পার্লামেন্টের দরজা চিন্তা না, এই প্রথম। বিরোধী দলের নেতা হওয়া আরো পরের ব্যাপার। সেই জন্য ঝাঁকুনি উনি কি দেবেন, আমরা যদি ঝাঁকুনি দিই তাহলে তো কি হবে আমি ঠিক জানি না। জামায়াত আমি আরো একটি কথা বলেছে, নতুন কোনো ফ্যাসিবাদ মেনে নেব না। আবারও কি রাজনৈতিক অঙ্গনে ফ্যাসিবাদ সৃষ্টির কোনো পায়তারা চলছে? ফ্যাসিবাদ যদি কেউ থাকে, আওয়ামী লীগ থেকে বড় ফ্যাসিবাদ জামাত। জামাতের মতো এত বড় ধর্ষণকারী দল বাংলাদেশে নাই। এটা 71-এর কথা বলছে। এখন লক্ষ লক্ষ নারীকে তারা নির্যাতন করছে মুক্তিযুদ্ধকালীন। সেই সময় আল বদর, আল শামস এইসব বিভিন্ন রকম বাহিনী বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে পাকিস্তানিদের সঙ্গে মিলেমিশে খুন করছে। তারা গণতন্ত্রকে পক্ষে তারা তখন ছিল না, এমনকি এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তো এত বড় ফ্যাসিবাদ বাংলাদেশে তো আর দ্বিতীয়টা নাই। কিন্তু বিশ্লেষকরা অনেকেই প্রশ্ন তুলছেন জনাব শামসুজ্জামান দুদু, যে 71-এর জামায়াতের দায় নিয়ে বিএনপি এখন কেন প্রশ্ন তুলছে? জামায়াত এখন বিরোধী আসলে সে কারণে, কারণ দীর্ঘদিন তো জামায়াতের সাথে বিএনপির মিত্রতার সম্পর্ক ছিল, আপনারা একসাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সরকার গঠন পর্যন্ত করেছেন। সব দলের সঙ্গে আমাদের মিত্রতা ছিল, জামাত না, আওয়ামী লীগের সঙ্গে ছিল। জাতীয় পার্টির পতন ঘটানোর জন্য, জাতীয় ঐক্যের প্রশ্নে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পতন হয়েছে। ওই একটা কথা আছে না, যেটা জাপ বিরোধী আন্দোলনে চীনে মাসুতুং চিয়াং কাই শেক সরকারের বিরুদ্ধে তারা লড়াই করছিল। যখন জাপান অ্যাটাক করছে তখন চিয়াং কাই শেক সরকারের সঙ্গে মিলেমিশে জাপানকে প্রতিরোধ করছিল। তখন প্রশ্নটা এসেছিল, তখন মাসুতুং বলছিলেন আগে বড় শয়তানকে ঠেকাতে হবে, তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র শয়তানকে আমরা দেখব। তো সেই কারণে বলি এখন জামাতের সঙ্গে যখন আমাদের মিত্রতা হয়েছে তখন আওয়ামী লীগের প্রশ্ন হয়েছে। সরকারেও যারা আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে তাদেরকে ছাড় দিতে চাইছি, এগুলোর মধ্যে তারা পড়ে না। তাহলে কি রাজনীতিতে শত্রু বা মিত্রতার সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে? ভবিষ্যতে আওয়ামী লীগের সাথেও মিত্রতার সম্পর্ক হতে পারে? এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আওয়ামী লীগ যে জায়গায় নিজেকে নিজে দাঁড় করাইছে, নিজেকে ধ্বংসস্তূপের উপর মানে তারা আছে এখন, সেই এইটার জন্য অন্য কোনো দল দায়ী না। এটা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার রাজনীতি দায়ী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। আব্দুল আল কাফি রতন, একদিকে 11 দলীয় ঐক্যের হুঁশিয়ারি, গণভোট না মানলে রাজনীতির সংঘাতের দিকে যেতে পারে। এই যে রাজনৈতিক দলগুলোর যে আমরা বৈরিতা দেখছি গণভোটকে কেন্দ্র করে, জুলাই সনদকে কেন্দ্র করে, সামনের দিনের ভবিষ্যৎ নিয়ে আমরা কি বার্তা পাচ্ছি? প্রথম কথা হচ্ছে যে গণভোটের কথা বললেন, গণভোটটা যেভাবে হলো সেটা কি ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে? গণভোট তো, আমি তো ঐক্যমত্য কমিশনের আলোচনার শেষ দিকে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এখানে তো শুরুতেই বলা হয়েছিল যে যদি আপনি আপনার ভিন্ন মত থাকে, নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে সেগুলিকে কাউন্ট করা হবে, সেগুলি ভোটে দেওয়া হবে না। যেগুলি সবাই মিলে ঐক্যমত্য করা হচ্ছে শুধু সেইগুলিতে আপনার মানে আপনার ঐক্যমত্য পোষণ করা হবে। এটা তো প্রফেসর ইউনূস যখন ঐক্যমত্য কমিশন ওপেন করেন তখনই এই কথা বলেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শেষের দিকে এসে যেই অধ্যাদেশ জারি করা হলো, তারপর যেভাবে হলো নোট অফ ডিসেন্টকে হলো অ্যাকসেপ্ট করা হলো না, এবং যেটা হলো আমরা তো ঐক্যমত্য কমিশনের যেই সেটা আমরা স্বাক্ষর করি নাই, আমরা 4টা দল স্বাক্ষর করি নাই, এনসিপিও করে নাই, এনসিপি ফেব্রুয়ারি মাসের 16 তারিখে স্বাক্ষর করেছে। সুতরাং আমরা তখন বলেছিলাম যে এই যে মানে ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেই সিদ্ধান্তে অনেক কিছু আছে যে আমাদের ভিন্ন মত আছে, সুতরাং আমি ভিন্ন মত সহ স্বাক্ষর করব না। কিন্তু তারপরেও এটা স্বাক্ষর হয়েছে এবং সেই অনুযায়ী অধ্যাদেশ হয়েছে, সেই অনুযায়ী গণভোট হয়েছে। আমরা গণভোটের বিরুদ্ধে ছিলাম। ফলে আপনি জামাত ইসলাম বলছে যে গণভোটের সিদ্ধান্ত না মানলে, গণভোটের যেই নির্দেশ না মানলে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, এইসব হুমকি তারা যখন নির্বাচন হয় নাই সেই সময় তারা ঐক্যমত্য কমিশন থেকে হলো বের হয়ে গিয়ে এই ধরনের হুমকি দিয়ে মিছিল করেছে। আবার পার্লামেন্টে যখন ছিল, পার্লামেন্ট থেকে বেরিয়ে গিয়ে পার্লামেন্টের বাইরে তারা মিছিল করেছে, এখনো তারা করবে। আমার বক্তব্য যেটা হচ্ছে, যেটা দুদু ভাইয়ের সামনে আমি বলি, যে ঐক্যমত্য কমিশনে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সংস্কার খুবই জরুরি, এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই। কিন্তু জামাতে ইসলাম যেভাবে সংস্কার চাচ্ছে সেইভাবে সংস্কার করতে হবে এইটা আমি মনে করি না। কিন্তু বিএনপিকে সংস্কার করতে হবে, বিএনপিকে সংস্কার যে কর্মসূচি সেটা প্রকাশ্যে আনতে হবে, এবং
যারা পার্লামেন্টে আসছে, যারা পার্লামেন্টে নাই, অনেকেই আমরা পার্লামেন্টে নাই, আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় নাই, আমরা পার্লামেন্টে যেতে পারি নাই। কিন্তু আমরা তো এই দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু সব আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। ফলে যে সকল দলগুলি পার্লামেন্টের অভ্যন্তরে নাই তাদেরকে নিয়েও কিন্তু আলোচনা করতে হবে, করে তাদের 2/3 মেজরিটি আছে, ইজিলি তারা হলো এই সংস্কারগুলি, সেটা আপনি সংবিধানের সংস্কার বলতে পারেন, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমস্ত ধরনের সংস্কারের কথা বলতে পারেন, সেইগুলি তারা পাশ করাতে পারে। আমি বিএনপির কাছে এইটা বলবো যে জামাত ইসলাম যেইভাবে সংস্কারের জন্য চাপ তৈরি করার চেষ্টা করছে, এবং তারা মনে করছে যে চাপ দিলেই বিএনপিকে ক্ষমতাচ্যুত করে ফেলা যাবে, এই যে তাদের এক ধরনের আস্ফালন, যে আস্ফালনটা তারা নির্বাচনের আগে করেছিল, যে তারা এত আস্ফালন করছিল যে মনে হয় যে তারাই ক্ষমতায় চলে গেছে, কিন্তু দেখা গেল যে না, তারা 1/3 আসনও পায় নাই। যদিও তাদের যেই ভোট ছিল সেই ভোটের চেয়ে বেশি ভোট তারা পেয়েছে। কিভাবে পেয়েছে সেটা সবাই জানে, পার্লামেন্টে আলোচনা হয়েছে, 22,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তারা তুলেছে, টাকা দিয়ে তারা ভোট কিনেছে, এইগুলি সব কিছু আছে। সংস্কার যদি করতে হয় তাহলে জামাত ইসলামের যে চিন্তা চেতনা, তার সংস্কার খুব জরুরি, এবং তারা এই নির্বাচনটাকে সবচেয়ে বেশি টাকার খেলায় পরিণত করেছে। ফলে হুমকি দিয়ে তারা রাজনীতিকে যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, জনগণ তাদের সাথে নাই, আসলে ওই হুমকির জায়গায় নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিরোধী দল কখনো বলছে যে অনিবার্য বিপ্লবের কথা, কখনো আবার বলছে সরকারের জন্য এক ঝাঁকুনি যথেষ্ট। এগুলো আসলে কি ইঙ্গিত করে? এগুলো পলিটিক্যাল বাগাড়ম্বর। জামাত খুব ভালো মতোই জানে বিএনপির ছত্রছায়া আমবেলা ছাড়া জামাত একক শক্তি হিসাবে এমন কোনো শক্তি না, অতীত তাই বলে। তবে এবার যেহেতু আন্দোলন পরবর্তী সময়ে জামাত সুবিধাজনক অবস্থানে ছিল, সেখানে তারা অনেকগুলো আসন পেয়েছে, এটা একটা কাঠামোর মধ্যে পড়ে যাওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে সেই জামাত বিএনপিকে ঝাঁকুনি দিবে, দিয়ে ফেলে দেবে, ফেলে দিয়ে আওয়ামী লীগের পথ সুগম করবে, এটা তো কখনো ওয়াইজ কোনো মুভমেন্ট হবে না। যেটা হচ্ছে, যেহেতু বিএনপি, জামাত, এনসিপি মোরাললেস একটা বর্ডার একই আদর্শের দল, মোরাললেস আগে একসাথে আন্দোলন করেছে, এনসিপি জামাতেরই এক্সটেনশন আমরা মনে করি, এবং তারা অতীতে একসাথেই ছিল, একসাথেই আন্দোলন করেছে, একসাথেই সবকিছু করেছে, এখনো একসাথেই আছে। কিন্তু এর কাউন্টার বলা হিসাবে আওয়ামী বা অন্য শক্তিরা যেন পলিটিক্যাল স্পেস নিতে না পারে, এই জন্য জামাতি বাগাড়ম্বরটা করছে। এটা পলিটিক্যালি আমি বলবো মানে অতিরিক্ত মানে বাগাড়ম্বর, এটার কোনো ভিত্তি আছে বা এই হুমকিরও কোনো বেজ আছে বলে মনে হয় না। এটা ওয়ান থিওরি। আর এক থিওরি হতে পারে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, সুশাসন দেওয়া খুবই কঠিন, বিএনপির কোনো দোষ না থাকলেও বিএনপি ব্যর্থ হতে পারে, দেশ ব্যর্থ হতে পারে, এটা সম্ভাবনা আছে। সেই জন্য জামাত আগেই এটার প্রিকশন হিসাবে, প্রিএমটিভ হিসাবে একটা থিওরি দাঁড়া করা রাখছে, যেন তারা আন্দোলন করতে পারে বা বিপ্লব করতে পারে, বা নেক্সট বিপ্লবে যেন তারা করতে পারে। মুশকিল হচ্ছে যে সরকারকে তো এখন সহযোগিতা করার সময়, যেহেতু একটা আন্দোলন হয়েছে, ম্যাসিভ বিপ্লব হয়েছে, তারপরে একটা সরকার আছে, ইউনুস গভর্নমেন্ট, যেটা ব্যর্থ হয়েছে ঐক্যমত সৃষ্টি করতে সব কিছুতে, দেন বিএনপি গভর্নমেন্ট আসছে। এই ধারাবাহিক সবগুলো ব্যর্থতার দায় কিন্তু এখন বিএনপির ঘাড়ে, এবং বিএনপি এখনো প্রশাসন, পুলিশ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারেনি, তার ডিসিশন মেকিং এর মধ্যে ফ্রিকেলনেস আছে। ভোটের আগেও একটা ছিল, জুলাই নিয়ে বিএনপি বলেছে জুলাই বাস্তবায়ন হবে, কিন্তু বিরোধী পক্ষ তো অভিযোগ করছে যে জুলাই সনদ দিয়ে বিএনপি এক ধরনের গড়িমসি শুরু করেছে। হ্যাঁ, মানে ভোটের আগে এমন একটা ভাইব বিএনপি দিয়েছে জুলাই সনদটা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগের লোকজনের ধারণা ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ রিভাইভ হবে, সামাও এই ভাইবটা আওয়ামী লীগ পেয়েছে। জাতীয় পার্টির ধারণা ছিল, জাতীয় পার্টি ভোটে উৎসাহিত করেছে বিএনপি, এবং জাতীয় পার্টির ধারণা ছিল ভোটে তারা ভালো আসন পাবে। তো এই তিনটার একটাও কিন্তু এখনো হয়নি। তো এই যে হোপ দিয়ে যে রাজনীতি, এটার মধ্যে কিন্তু একটা পর্যায়ে গিয়ে জট সৃষ্টি হতে পারে। এই বাজেটটাও তাই, এবার সবাইকে খুশি করে, যে যা টাকা চেয়েছে দেওয়া হয়েছে, সবাইকে খুশি করা হয়েছে। সবাইকে খুশি করার পলিসি তো দেশকে বাঁচাতে পারবে না। আর হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশ, এইটার ব্যাপারে আদৌ জামাত এবং এনসিপি আন্তরিক ছিল কিনা, এটা আমি ডাউটফুল। কারণ আমি সংবিধানের ছাত্র হিসেবে মনে করি জুলাই সনদ আদেশটা সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধানের ছাত্র হিসেবে মনে করি গণভোট অধ্যাদেশ সম্পূর্ণ অসাংবিধানিক। আপনি বলতে পারেন ইউনূস সরকার কোন সংবিধানের অধীনে এতদিন ছিল? সংবিধান শপথ রেখেই তো ছিল, ওই সংবিধানের অধীনেই তো 300টা আসনে ভোট হয়েছে, ওই সংবিধানের অধীনেই তো শপথ হয়েছে নতুন সংসদের।
তো যদি তারা আসলেই এই সংস্কারগুলোর ব্যাপারে আন্তরিক হতো, তাহলে তারা এরকম অসাংবিধানিক এবং বেআইনি পন্থা ফলো করতো না। এই পন্থা যে বিএনপি মন থেকে নিয়েছে তা কিন্তু না, কারণ বিএনপির মধ্যে অনেক বিদগ্ধ সংবিধান বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছে। ওই পরিস্থিতিতে সবাইকে ভোটে আনার জন্য বিএনপি এটার কোনো প্রতিবাদ করেনি, কিন্তু ভোটের পরে বিএনপির এই বিষয়গুলোতে যে অবস্থান, এটাই সংবিধান সম্মত। এর বিকল্প বিএনপির জন্য আসলে কিছু নাই। তবে যে সাবস্ট্যান্টিভলি বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছিল, যে একটি সরকার 8 সালের ইলেকশনে ক্ষমতায় এসে 14, 18, 24 তিনটা নিয়ন্ত্রিত ভোট করতে পেরেছে। তো সেখান থেকেই তো একটা আমূল সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে। তার মধ্যে বড় সংস্কার হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। নেক্সট ভোট যখনই হবে সেটা যেন বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, সেই একটি জিনিস তো ইমিডিয়েটলি করতে হবে, এবং সেটার জন্য সুপ্রিম কোর্টের রায় হয়ে আছে। তো সেই দাবিটা তো কেউ সেভাবে করে করছে না। আমি মনে করি অবশ্যই সরকারকে সীমাবদ্ধ করতে হবে। ফ্যাসিজম আমরা বলি, আসলে যে হিটলারের ফ্যাসিজম, হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো 8.5 কোটি লোক মারা গেছে। হিটলার নিজের ডাইরেক্ট অর্ডারে 60 লক্ষ জিউসকে মেরেছে, পৃথিবীর অর্ধেক দেশের ম্যাপ তছনছ করে ফেলেছে। তা আমরা কথা কথা ফ্যাসিজম বলি, অবশ্যই এটা এক ধরনের ফ্যাসিজম, কিন্তু আসলে ফ্যাসিজম বলতে বা নাৎসিজম বলতে আমরা যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেছি, সেটা তো ধারে কাছেও বাংলাদেশে কোনো দলই করেনি। তবে সব দলই কম বেশি ফ্যাসিজমের এলিমেন্ট ছিল, আছে, থাকবে। নাও বিএনপি, জামাত, এনসিপি, আমরা মনে করি একটাই শক্তি, একটাই দল। যদি কখনো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যায়, যেটা সম্ভাবনা আসু নাই, দেখবেন এই তিন দল আবার এক হয়ে গেছে। যেহেতু এখনো আওয়ামী লীগ গুপ্ত মিছিল করছে, অল্প মিছিল করছে, এনারা এখনো ডিভাইডেড হয়ে আছে। এই ডিভাইডেড থাকাটাও স্থায়ী না, অস্থায়ী। তার একটা ছোট্ট উদাহরণ দিই, বার কাউন্সিলে ইলেকশন হবে না, একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। সে অ্যাডহক কমিটি নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া আছে যে বার কাউন্সিলে এই সময়ে অ্যাডহক কমিটি করার কোনো প্রয়োজন। সেখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, এনসিপির লোক আছে। এই তিনটি শক্তি বার কাউন্সিলে অ্যাডহক কমিটির পদগুলো ভাগ করে নিয়েছে, সংসদেও সেরকম ভাগ করে নিয়েছে, সামনে হয়তো বা মন্ত্রিত্ব ভাগ করে নেবে যখন দেশের কোনো পট পরিবর্তন হবে। তো আমরা মনে করি দেশে অবশ্যই সকল দলের প্রতিনিধিত্ব প্রয়োজন। 14তে প্রতিনিধিত্ব ছিল না বলেই তো এই সমস্যা হয়েছে, 18তে প্রতিনিধিত্ব ছিল না বলেই তো এই সমস্যা হয়েছে, সেটার কালমিনেটিভ ইফেক্ট হয়েছে 24-এ। তো যেই ভুল আওয়ামী লীগ করেছে, সেই ভুল দীর্ঘদিন যেন বিএনপি বা অন্যরা না করে, সেটা দেশের জন্য প্রয়োজন। সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন যে আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই, এই মধ্য দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হলো কি? না, আমি মনে করি না কোনো দলই দাফন হয়ে গেছে। 71 সালের এত বড় দায় নিয়েও জামাত আজকে 70টি আসনে সংসদে আছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মিজান চৌধুরী একবার দেউলিয়া হয়েছিলেন, তখন তাকে বললো আপনার দেউলিয়া হয়ে অভিব্যক্তি কি? মিজান চৌধুরী বলল রাজনীতিবিদরাই রাজনীতি করতে করতে দেউলিয়া হয়। আর ওনার সে বিখ্যাত ডায়লগ, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। তো যেই জামাত 72 সালে কেউ কি কল্পনা করেছিল জামাত 2026 সালে প্রধান বিরোধী দল হবে? এটা তো 72 সালে কেউ কল্পনাও করেনি। 76 সালে কেউ কি কল্পনা করেছিল আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় আসবে? এবং জিয়ার মৃত্যুর পরে 91 সালে ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি হবে, এটাও কিন্তু কেউ কল্পনা করেনি। রাজনীতিতে বাংলাদেশের কোনো দলই এই 18 কোটি লোকের ওপর কর্তৃত্ব নিতে পারে না, 18 কোটি লোকের উপর জনপ্রিয়তা আনতে পারে না। স্বাভাবিকভাবেই সেখানে বিরোধী দল, বিরোধী মত তৈরি হয়। যেহেতু জামাত, বিএনপি, এনসিপি একই ঘরানার একটি দল, দীর্ঘদিন অতীত ইতিহাস বলে, সেই জন্য একটা কাউন্টার বলয়ের প্রয়োজনীয়তা দেশে সবসময়ই থাকবে। সেটা আওয়ামী লীগ হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু একটা ভারসাম্যপূর্ণ আদার বলয় এটা বাংলাদেশে তৈরি হয়েই আছে। ধন্যবাদ জানাচ্ছি। জনাব শামসুজ্জামান দুদু, একই বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। নির্বাচনের আগে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল দল নিষিদ্ধের পক্ষে আপনারা নন, এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি অবস্থান পরিবর্তন করেছে কি, আর যদি করে থাকে সেখানে বিরোধী চাপে কি মুখ্য? বিএনপিকে, আওয়ামী লীগকে তো বিএনপি নিষিদ্ধ করে নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা নিষিদ্ধ করেছে। বিএনপি নিষিদ্ধের রাজনীতি করে না, নিষিদ্ধের মতো পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে। দেশ ছাড়া তাকে কেউ করে নাই, তারাই বাঁচার জন্যে শেখ হাসিনা সহ ছোট বড় কর্মী সহ তারা এই দেশ ছেড়েছে। এখানে বিএনপি বা অন্যান্য দলগুলোকে
দোষ দেওয়ার লাভ কি? যেমন বাংলাদেশের দুটো শক্তি বা দুটো দল, যেমন গণঅভ্যুত্থানে বিদায় হয়েছে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের 90-এ গণঅভ্যুত্থানে, কিন্তু এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 24-এ যে বিদায় হয়েছে, এরা একেবারে ভাই বোনের মতো সব সময় পরস্পরকে আঁকড়ি ধরে বাঁচার চেষ্টা করেছে সব সময়। যেমন আওয়ামী লীগের অক্সিজেনই ছিল জাতীয় পার্টি, যতদিন আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ততদিন প্রধান বিরোধী দল ছিল। এটা মানে বাস্তবতা। আর এখন বিএনপি, জামাত ইসলাম আর ওটা কি এনসিপি একই ঘরানার দল। তার মানে আওয়ামী লীগ, বিএনপি 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, একই ঘরানার জামাতের। মানুষ অনেক সময় নেশা করে মাতাল হয়, কিন্তু অনেক সময় নেশা না করেও মাতাল হওয়া যায়। একই ঘরানার দল হলে তো একসঙ্গে থাকতো না। কিন্তু বর্তমান বাস্তবতায় যেখানে স্থানীয় সরকার নির্বাচনের আলাপ আলোচনা চলছে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কোন দল সবচেয়ে বেশি লাভবান হবে? জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন, জাতীয়তাবাদী রাজনীতি মানে বিএনপি হবে এমন কোনো ভাবার কোনো কারণ নাই। যেমন আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ পথ চলে জাতীয় পার্টি, আওয়ামী লীগের শেখ হাসিনা এবং হোসেন মোহাম্মদ এরশাদ, একটা দীর্ঘ পথ চলার মানে জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট, তখন কিন্তু আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল ওই সরকারের প্রতি। কারণ আন্দোলনকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার কোনো না কোনো ওসিলায় তিনি এটা সরে দাঁড়াতেন। ওই সময় আমরা ছাত্র আন্দোলনে ছিলাম, আমরা দেখছি। তো স্বাভাবিক কারণে পরবর্তীতে যখন শেখ হাসিনা ক্ষমতায়, সেই সময় কিন্তু এরশাদ সাহেব বিরোধী দলের নেতা ছিলেন, তখন একটা সম্পর্ক ছিল। মানে ঘরানার রাজনীতিতে একটা আভ্যন্তরীণ সমর্থন, অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টির, এটা ছিল। তো রাজনৈতিক ইতিহাসে এরশাদ সাহেব মারা গেছে, তো তারপরে জাতীয় পার্টি বেশ কয়টা মানে বিভক্তির মুখোমুখি পড়ে যায়। এখনো জাতীয় পার্টি যেটা আছে, মানে আওয়ামী লীগের মতোই কর্মসূচিবিহীন, মানে সেই অবস্থায় নেই। অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে রাজনীতি করার খেসারত বলা যায় তারা দিচ্ছে জাতীয় পার্টি। তো আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এবং তা বিলুপ্ত হলে কি হবে, এটা এখনকার বিশ্লেষণ একরকম, কিন্তু রাজনীতির এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে না। ভবিষ্যতে গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু এখনই বলা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যা পরিণতি, যেটা অন্য কোনো দলের জন্য না, তারা যখন ক্ষমতায় ছিলেন, তাদের নেত্রী যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রেক্ষিতে যে জনবিক্ষোভ বা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটা যেমন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন ছিলেন 9 বছর, সেই জায়গাটাও কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই সরকারের বিদায় হয়, নিশ্চিত হয়। তারপর বিএনপি বেগম জিয়া ক্ষমতা আসেন নির্বাচনের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী হন। আবার এই 24-এরও কিন্তু পরিণতি আওয়ামী লীগের বিদায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসেন, প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। অর্থাৎ দুটি গণঅভ্যুত্থানের দুটি পাদপ্রদীপে এসছে বিএনপি। সেই জন্য এখন সামনের দিনগুলো আমরা দেখতে পারি, বিশ্লেষণ করতে পারি কেমন হবে। তবে আমার মনে হয় বিএনপির জন্য খারাপ হবে না, কারণ কার্যকর জাতীয়তাবাদী মানে শক্তি এখনো পর্যন্ত, যেটা আওয়ামী লীগ চলে যাওয়াতে জামাতে ইসলামকে ঠিক জাতীয়তাবাদী শক্তি না, একটি ইসলাম ঘরানার রাজনৈতিক দল হিসাবে পরিচিত, ওইভাবে একটা শূন্যতা এখানে কাছেন। আর আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি একটা জাতীয়তাবাদী শক্তির একটা অংশ হলো, তারাও তো এখন মাঠ ছাড়া। সেই জন্য জাতীয়তাবাদী রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে এখন বিএনপি অবস্থান করছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। আব্দুল আল কাফি রতন, আওয়ামী লীগ প্রশ্নের রাজনৈতিক দলগুলো মুখে বিরোধিতা করলেও আবার নির্বাচনের আগে আমরা দেখি আওয়ামী লীগের ভোট নিয়ে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়। এটি কি রাজনৈতিক বিচারিতা? না, আমি আপনাকে বলতে চাই যে
রংপুরের দিকে যদি তাকান, আপনি এই নির্বাচনে রংপুরের দিকে যদি তাকান, দেখবেন যে আগে রংপুরটা কাদের ছিল? জাতীয় পার্টির ছিল, এবং শেষের দিকে সে আওয়ামী লীগ কিছু আসন পেয়েছে। তো এই নির্বাচনে রংপুর বিভাগে, গ্রেটার রংপুরে গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এবং লালমনিরহাটের 2টা ছাড়া বাকি সব আসন কিন্তু জামাত ইসলাম পেয়েছে। তাহলে কাদের ভোট জামাত ইসলাম পেল? এটা কিন্তু একটা বিবেচনায় নিতে হবে। এই যে আওয়ামী লীগ এবার ভোটে ছিল না, আওয়ামী লীগের ভোট 2 ভাগে বিভক্ত হয়েছে। তার অর্ধেক গেছে হলো বিএনপির ধানের শীষে, অর্ধেক গেছে হচ্ছে দাঁড়িপাল্লায়। ভোটটা একই, আপনার মানে আমাদের জনসংখ্যা, ভোট সবই তো একই। তো আওয়ামী লীগের যদি ধরেন মানে লুটের ভোট না ধরেন, যদি নর্মাল ভোট ধরেন 30% ভোট, 30% ভোট কোথায় গেল? কিছু ভোট বিএনপিতে গেছে, অধিকাংশ ভোট বিএনপিতে গেছে, কিছু ভোট হলো দাঁড়িপাল্লায় গেছে। তো এই যে একটা দলকে নির্বাহী আদেশে আপনি যদি নিষিদ্ধ করেন, যদি তার যে যারা সমর্থক বা ভোটার, তারা যখন ভোট কেন্দ্রে যায়, অনেকেই যায়নি, অনেকেই যাওয়ার পরিবেশও ছিল না, যায়নি, কিন্তু যারা গেছে তারা কোথায় দিচ্ছে? এই 2 দলকেই তো দিয়েছে। এবং জাতীয় পার্টি, শামীম ভাই আছে, শামীম ভাই ওই এলাকা থেকে নির্বাচন করছেন, জাতীয় পার্টি, এটা আমার খুব আগ্রহ জানার যে জাতীয় পার্টি কিভাবে এরকম নিঃস্ব হয়ে গেল। যে জাতীয় পার্টি 90-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনে গ্রেটার রংপুরে এত আসন পেল, সেই জাতীয় পার্টি কি করে 26-এর নির্বাচনে এরকম নিঃস্ব হয়ে গেল যে জামাত ইসলাম সেই ভোট পিক করে ফেলল। তো ফলে এখানে একটা মেকানিজম আছে, এখানে অর্থ মেকানিজম আছে, এখানে সাংগঠনিক মেকানিজম আছে, যেই জায়গাগুলি হয়তো গভীর বিশ্লেষণ, এগুলি হলো অনেক যারা মানে রাষ্ট্রবিজ্ঞানী, তারা হয়তো গবেষণা করে বের করবে যে এটা কেন হলো। যেমন সাতক্ষীরার কথা ধরেন, আমি অনেক আগের কথা বলছি, সাতক্ষীরার মুসলিম লীগ হলো সব আসনে জয়লাভ করে। রাজিয়া ফয়েজ বলে এক ভদ্রমহিলা 1979-এর নির্বাচনে, দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে 3টে আসনে দাঁড়িয়ে 3টে আসনে জয়লাভ করেছিল, মুসলিম লীগের আসন। সেই আসন এখন সব জামাত ইসলাম। তো এই যে রাজনীতিটা যে মানে শেপ নেয়, সেই শেপ নেওয়াটার ক্ষেত্রে তো আপনার ধরেন অনেক ধরনের মেকানিজম কাজ করে। শুধুমাত্র যে ধরেন জাতীয়তাবাদী এই কনসেপ্ট থেকে জিনিসটা হবে না। জিনিসটা হচ্ছে যে মানে আদান প্রদানেরও অনেক ইস্যু এটার মধ্যে থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিগত সময়ে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সুসম্পর্কের কারণেই কি ত্রয়োদশ নির্বাচনে এবার জাতীয় পার্টির কপাল পড়ল? এই ইলেকশনে একটা ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং ছিল, দেশটাকে ভাগ করে নিয়েছে। একটা বড় অংশ বিএনপিকে দেওয়া হয়েছে, আর একটা অংশ জামাতকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির অংশটা দিয়ে দেওয়া হয়েছে জামাতকে। সেখানে জামাত 2008 সালে ভোট যেখানে পেয়েছিল 61,000, সেই আসনগুলোতে পেয়েছে 1,40,000। যেখানে জাতীয় পার্টি 91 সালে ভোট পেতে 1,05,000, এবার পেয়েছে 33,000 ভোট। এইটা কোনোভাবেই ভোটিং ট্রেন্ডসের সাথে যায় না। নাও 2001 সালে এরশাদ স্যার জেলে চলে গিয়েছিল আওয়ামী লীগের আমলে, এবং জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের কিন্তু সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে যায়, এবং ধারণা করা হয়েছিল বিএনপির সাথে জাতীয় পার্টির জোট হবে। খুব সারপ্রাইজিংলি 2001 সালে বিএনপির সাথে জাতীয় পার্টির জোট হয় না, জামাতের সাথে হয়। এবং প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে একটা ঘটনা ঘটলো, আগে যদি একটা ঘটতে পারে, দুজন বিদ্যাতুরা বলতে পারবেন, নিজের দলের মার্কা অফ করে দিয়ে সেখানে অন্য দলের মার্কাকে জোটে নিয়ে নেওয়া, যেটা 2001-এ হয়েছিল। যেখানে ধানের শীষ ছিল সেখানে দাঁড়িপাল্লা ছিল না, যেখানে দাঁড়িপাল্লা ছিল সেখানে ধানের শীষ ছিল না, কিছু এক্সেপশন ছাড়া। ইট ওয়ার্ক লাইক এ ম্যাজিক। এবং 2001-এর পরে দীর্ঘদিন বাংলাদেশে আর জোটবদ্ধ রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি ছিল না। তার আগ পর্যন্ত কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক কিছু ছিল। সেটারই ফলশ্রুতি 2008-এ ছিল, কারণ 8-এ তো এত কিছুর পরে স্বাভাবিক তার বিরোধী দল ছিল আওয়ামী লীগ, বিরোধী দল ছিল জাতীয় পার্টি, আন্দোলন করেছে তারা, 5-6 সালে মারামারি করেছে, এরশাদের সংসার ভেঙেছে, এরশাদকে কত কিছু করা হয়েছে। স্বাভাবিকভাবে 2008-এ একটা অ্যালায়েন্স ছিল। 14 গিয়ে কিন্তু এরশাদ, জিএম কাদের, শামীম পাটোয়ারি সহ 270 জন ভোট প্রত্যাহার করেছিল, এবং ওইটা সফল হলে তখন বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি ভিন্ন হয়ে যেত। এটা সফল হয়নি। সফল না হওয়ার পিছনে বিএনপির তীব্র দায় আছে। যখন এরশাদ জীবনের ঝুঁকি নিয়ে বলল আমি প্রত্যাহার করলাম, তখন যদি বিএনপি রাস্তায় নেমে যেত, এরশাদকে সাথে নিত, এরশাদের পাশে থাকতো, ওই ভোটটা হতো না। বিএনপি হয়তো এরশাদ স্যারকে বিশ্বাস করেনি, কিন্তু 24 ঘন্টা কোনো মন্তব্য করেনি।
24 ঘন্টার মধ্যে এরশাদকে কলার দিয়ে ধরে সিএমএইচে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। এর মধ্যে মাঝখানে আরো কিছু ঘটনা ঘটে। ইন্ডিয়ান একজন থেকে আসেন, যাকে এরশাদ বলে যে উনি কেন দেশের ব্যাপারে, এরশাদ কিন্তু বলেছিলেন আমি গুলি করবো কিন্তু ভোটে যাব না। এরপরে ভোটটা যখন হয়ে গেল তখন আর তাদের কিছু করার ছিল না। ফ্যাক্ট রিমেইন, 14 সালের ওই ভোটের ডিফেক্টটা কোথায়? ডিফেক্ট হচ্ছে বড় দুটি দল সংসদে ছিল না। বাংলাদেশের ইতিহাসে যখনই বড় একটি দল বা দুটি দল সংসদে ছিল না, সেই সংসদটি 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। 86, 88, 15 ফেব্রুয়ারি এটা এক্সাম্পল। 14 সালে এসে হঠাৎ করে দেখা গেল এই সরকারটা 5 বছর থাকলো একটা বাড়ি। তার পিছনে অনেকগুলো কারণ ছিল। আওয়ামী লীগ সারা পৃথিবীকে যুদ্ধাপরাধীর বিচারের ধোয়া দেখিয়েছে, জাস্টিফিকেশন, যে আমরা বিচার করছি, এদের এক্সিকিউশন করতে হবে। তখন একটা অ্যান্টি ইসলামাইজেশন ওয়েব সারা পৃথিবীতে ছিল, এটা আওয়ামী লীগ কাজে লাগিয়েছে। 16 সালে বেতন বাড়িয়েছে সবার, এবং অটোক্রেটিক ভাবেই দেশ চালিয়েছে। কিন্তু একতরফা নির্বাচনের পরেও আরো দুটি বিতর্কিত নির্বাচন আসলে আওয়ামী লীগ কিভাবে সম্পন্ন করেছে, এর পেছনে দায় আসলে সরকার দলীয় পরাজিত কিছু প্রার্থীর থেকে এই অভিযোগ আমরা শুনেছি। তাহলে আসলে আমরা বিতর্কিত 3টি নির্বাচনে আমরা প্রায়শই বলে থাকি 14, 18, 24 নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে আমরা ভিন্নতা কতটা আনতে পারলাম? কিছুটা ভিন্নতা আসছে, তবে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে এই ভোটের জন্য। 18 সালের ভোটটা ইনক্লুসিভ হয়েছিল কিন্তু ফেয়ার হয়নি কোনো অবস্থাতেই। এবারের ভোটের পরে গেজেট চেঞ্জ হয়েছে, এবারের ভোটের পরে অনেক জায়গায় সারপ্রাইজ রেজাল্ট হয়েছে, অনেক জায়গায় যারা প্রার্থী জিতেছে এটা কেউ কল্পনা করেনি, কেউ জিতে গেছে। তো আমি যেটি বলতে চাচ্ছি, বাংলাদেশে 14 থেকে 18 একটা মাত্র সংসদ যেটা নন ইনক্লুসিভ নন ফেয়ার ভোটের একটা সরকার 5 বছর ছিল। তখন অর্থনীতি ভালো ছিল, ইকোনমি স্ট্রং ছিল, আয়রন হ্যান্ডে শেখ হাসিনা দেশ চালিয়েছে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তার হাতে ছিল, আকুণ্ঠ সমর্থন প্রতিবেশী দেশের কাছেও পেয়েছে। এই জন্য হয়তো 5 বছর টিকে ছিল। খালেদা জিয়াকে নির্মমভাবে 2 বছর জেলে রেখেছে, আমরা সেটা প্রতিবাদ করেছিলাম। বর্তমান সরকারের পক্ষে 5 বছর কাটানো কঠিন হবে এমনটা অনেকে বলছে, আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে। 4 মাসের মাথায় এ ধরনের কথা হচ্ছে, 4 মাসের মাথায় এনসিপি ঝাঁকুনি দেওয়ার কথা বলছে, জামাত ঝাঁকুনি দেওয়ার কথা বলছে। 4 মাসের মাথায় আওয়ামী লীগ 21 থেকে 27টা মিছিল করেছে, গুপ্ত হোক 27টা মিছিল করেছে। এটা কিছুদিন পর 270টা হবে, আস্তে আস্তে বাড়বে। জানাজার পরিধিও বাড়ছে, তোফায়েল আহমেদের জানাজায় ব্যাপক লোক হয়েছে। তো জানাজা ফেসবুক আওয়ামী লীগ জানান দিচ্ছে। তো এখানে তো একটা পলিটিক্যাল কম্প্রোমাইজের নেসেসিটি চলে আসছে দেশের স্বার্থে। সেইটা বিএনপি নিবে কিনা, করবে কিনা, করতে পারবে কিনা। কিন্তু বিএনপির সমস্যা হচ্ছে ওই যে ভোটের আগে জুলাই বাস্তবায়ন হবে, আওয়ামী লীগও রিভাইভ হতে পারে এমন ভাইব দিয়েছে, জাতীয় পার্টিও ভালো, সবাইকে খুশি করে আসছে। এখন তাকে সিদ্ধান্ত নিতে গেলে কাউকে না কাউকে অখুশি করতে হবে, এবং বিএনপি গিলেটিনে পড়ে গেছে। বিএনপি যদি অ্যান্টি আওয়ামীকে রিভাইভ না করে, এটা লিটল বিট আনডেমোক্রেটিক, অনেকেই রুষ্ট হবে। আবার আওয়ামী লীগকে রিভাইভ করে বা অ্যালাউ করে, সেটা আবার এনসিপি জামাত লুফে নেবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব শামসুজ্জামান দুদু, এই আলোচনাটা আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে বিএনপি সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। সরকারের সামনে কি আসলে এমন কোনো বাস্তবতা তৈরি হয়েছে, নাকি এটি উদ্দেশ্য প্রণোদিত প্রচার? তিল পরিমাণে হয় নাই, জাস্ট তিল পরিমাণে। কারা অসন্তুষ্ট? যারা এই কথাগুলো বলছে তারা আওয়ামী ঘরানার সঙ্গে থেকে লাভবান হয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। তারা এই কথাগুলো বলছে যে আওয়ামী লীগ আসলে পুনর্বার আবার সেই কর্তৃত্বপরায়ণ ক্ষমতা প্রয়োগের, নো ইলেকশন। মানুষের 12 ফেব্রুয়ারি নির্বাচন যে অ্যাকসেপ্ট করতে পারছে না, সে ওই যে গণ অভ্যুত্থানকে অ্যাকসেপ্ট করতে পারছে না। গণ অভ্যুত্থানকে অ্যাকসেপ্ট না করা মানে হচ্ছে কর্তৃত্ববাদী শাসনে আবার ফিরে যাওয়ার মানে ইচ্ছা, মনের কোলে উকি মারা। যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, মানে হাসিনা, এরশাদ সাহেব, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এটা দীর্ঘ সময়কালের যে মানে সরকার এবং বিরোধী দলের, মানে এরশাদ সাহেবের পরবর্তী সময় মনে হয়েছে তার জন্ম হয়েছে যে বিরোধী দলে থাকা। যেমন ওই যে যেটা পাটোয়ারি সাহেব বললেন, ওই আন্দোলনটা বিএনপি মাঠে নামতে পারে নাই, কিন্তু মাঠে আবার এরশাদ সাহেব না নামলেও তিনি ইলেকশন তার দলের লোকগুলো করছে। ভাবখানাই ছিল আমি আন্দোলন করতে চাইছি। যদি একটা রাইফেলের গুঁতো খেতে রাস্তায় নামার কারণে, তাহলে তো বোঝা যাচ্ছে সে চেষ্টা করছে।
আমাদের একটা থিম তৈরি করছে যে তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে রেখে দিচ্ছে। এমন যদি কেউ দাবি করে যে তিনি অনুরোধ করছেন আমাকে হাসপাতালে নিয়ে চলো, কারণ ওই জায়গায় ওই ঘটনাগুলো তো কেউ দেখে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন যে শক্তিগুলো করছে কোনো না ভাবে তাদেরকে বিতর্কিত করা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা তাদের সঙ্গে যে দলগুলো থাকছে তাদের রোশনালে পড়বে বিএনপি, এটা খুব স্বাভাবিক। কারণ তাদের ক্ষমতাকে উৎখাত করে পতন ঘটিয়ে, তা আবার গণঅভ্যুত্থানে 90-এর, সেটি হচ্ছে এরশাদ সাহেবকে বিদায় করা। বিএনপি ক্ষমতা আসছে 24-এর আগে যারা ক্ষমতা ছিল আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বিরোধী দলের, তাদেরকে বিদায় করছে 24-এর গণঅভ্যুত্থানে, ক্ষমতা আসছে বিএনপি। তো বিএনপিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা এই ঘরানার যে রাজনীতি তারা তো সহজভাবে নিতে পারবে না, আর কোনো কারণও নাই। 24 গণঅভ্যুত্থানের পর এতগুলো না না, নিতে পারবে না। দুই হচ্ছে একটা স্বেচ্ছা নির্বাচনের পরে 4 মাসের মাথায় বললো 5 বছর চালানো, এটা মানে ঠিক রাজনীতির মানে ইয়ে না। ওই যে যেরকম অমুক দল জিতবে বিশ্বকাপে, মানে সেই তরিকা বানায়, ঘন্টা বাজায়, মানে এটা রাজনীতিবিদদের কাজ নয়। কেন করতে পারবে না? অনুমানের উপর ভিত্তি করে। কিন্তু গণঅভ্যুত্থানের পরে এত আকাঙ্ক্ষিত নির্বাচন নিয়েও কেন আসলে এত অভিযোগ আমরা শুনছি? কারা? না 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 না, আমি বিরোধী এটা দলের শেষ নেতা করে দিই। বললেন যে নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে। এটা তো তারা বলবেই, তারা তো জিতলেই কথা বলতো না। জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা এই কথা বলবে। বিএনপি ক্ষমতায় আসছে তো, আওয়ামী লীগ আসলে তো বলতো না। কারণ বিএনপির অনেক পরাজিত প্রার্থীও তো নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করেছে। একটাও বলে নাই, একটাও বলেনি। যেমন আপনি এটা যেহেতু পছন্দ করেন না, বিএনপির নামে চালাই দিলেন। নিশ্চয়ই না, হাবিবুর রহমান হাবিব নিজে বলেছেন, তার একটাও বলে নাই, তিনি এই স্টুডিওতে এসেই বলেছেন। একটাও বলে নাই, একটাও বলে নাই। এখন এই মানে রাজনীতি এক একটা ঘরানা আছে, এক একটা শক্তি আছে, তাদের কিছু টেলিভিশন আছে, তাদের কিছু সংবাদপত্র আছে, তাদের কিছু লোক আছে। এই যদি হতো বিএনপি কোনোভাবেই জিততো না। কারণ প্রশাসনের এখনো পর্যন্ত 80% হচ্ছে আমলা আওয়ামী ঘরানার। তারা যদি এটা মনে করতে এটা নিয়ে তারা ঘট পাকাবে, অনেক আছে। পুলিশের 80% এখনো পর্যন্ত অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত আওয়ামী লীগ ঘরানার। সেই কারণে এখনো সবকিছু 4 মাসের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। 18 বছরে মানে ব্যবস্থাপনা এত সহজ ব্যাপার না তো। সেই জন্য যা কিছু গল্প বানানো হচ্ছে, বিএনপিকে কি করে বিতর্কিত করে জনবিচ্ছিন্ন করা যায়। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আল কাফি রতন। এই যে নির্বাচন কেন্দ্রিক যে বিতর্ক বা যে অভিযোগ, সেটিকে আসলে বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে বানানো হচ্ছে? না, একটা জিনিস ধরেন, যেই দলটা হেরে গেল, আমরাও হেরেছি, আমাদের নির্বাচন অংশগ্রহণ আমরা সেই অর্থে মিনিংফুল কোনো রেজাল্ট করতে পারি নাই। কিন্তু যারা মানে আন্তর্জাতিক সহযোগিতা, বিভিন্ন দেশ থেকে টাকা এনে, তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য থেকে টাকা খরচ করে ভেবেছিল যে এবার নয় নেভার, এবার যদি জিততে না পারে আর কোনদিন জিততে পারবো না, এই আস্ফালন যারা করেছে তারা তো এখন নানা রকম ন্যারেটিভ তৈরি করবে। সুতরাং তাদের কথা আমি ধরতে চাই না। বিএনপি, যেটা দুদু ভাইকে আপনি প্রশ্ন করেছেন, বিএনপি কি জনপ্রিয়তা কমছে কিনা, বিএনপিকে মানুষ কিন্তু ওই যে 71-এর ঘাতকদেরকে ঠেকানোর জন্য 2/3 আসন দিয়েছে, কিন্তু বিএনপি কি জনগণকে তার বিনিময়ে মানে তার জীবনে স্বস্তি আনতে পারছে কিনা গত 4 মাসে? আপনি ধরেন, প্রথম কথা হচ্ছে যে একটা বাণিজ্য চুক্তি করে গেছে হলো প্রফেসর ইউনূস। বিএনপির কাছে বারবার বলা হচ্ছে, বিএনপি কিন্তু সেই বাণিজ্য চুক্তি বাতিল করছে না। মালয়েশিয়া কিন্তু বাতিল করেছে, বিএনপি কিন্তু বাতিল করছে না। কেন করছে না সেটা বিএনপি জানে। 2 নম্বর হচ্ছে যে মানুষ কর্মসংস্থান চেয়েছিল। বিএনপির 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মধ্যে মানে কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু গত 4 মাসে 80টা কারখানা বন্ধ হয়েছে, 20,000 শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। ঈদের থেকে ফিরে এসে তারা দেখে তাদের চাকরি নেই। আপনার 44টা শিল্প কলকারখানা যেগুলি বন্ধ হয়ে আছে বা আধা বন্ধ হয়ে আছে বা সেইগুলি 10,000 একর ইন্ডাস্ট্রিয়াল প্লট জমি, সেইগুলি আছে ভাগবাটোয়ারা করে দেওয়ার কথা বলা হচ্ছে। গত 20 জুন এরকম একটা মিটিং হয়েছে, সেখানে দেশের যারা লুটেরা ধনিক তাদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়ার একটা আলোচনা চলছে। আপনার মব সন্ত্রাস সেটা কমবে নাই, নানাভাবে আমরা হিসাব পাচ্ছি যে এই 1 মাসে কতজন মব সন্ত্রাসে মারা গেছে। আমরা
সবচেয়ে বেশি যেটা মানুষের জীবনকে একবারে ব্যতিব্যস্ত করে ফেলছে, এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি চলছে। সব মিলায় যদি খাদ্যের উপর ধরেন তাহলে ডাবল ডিজিট মূল্যস্ফীতি চলছে। এবং এই মূল্যস্ফীতির কারণে যেটা হচ্ছে মানুষের রিয়েল ইনকাম কমে যাচ্ছে, আমার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আমি যা খেতাম আগে তার চেয়ে কম আমাকে খেতে হচ্ছে। এই যে একটা মানে মানুষের মধ্যে অস্বস্তি, মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা,